আমি এক সময় কল্লোল গ্রুপের ডাইরেক্টর ফাইন্যান্স ছিলাম, সিএফও ছিলাম, 4 বছর কাজ করেছি। তো আমি ওইখানে একটা এক্সাম্পল দিচ্ছি যে আমরা লাপসা নামে একটা প্রোডাক্ট, এটা যে কোনো প্রোডাক্ট হতে পারে, আমি জাস্ট একটা নাম দিয়েছি, আমার কাছে টপ অফ দ্য মাইন্ড মনে হয়েছে, আমি এই জন্য করেছি। সো আমি যখন লেটসে চায়না থেকে লাপসা ইম্পোর্ট করব 1,000 টাকার, তো আপনারা সবাই জানেন যে স্ট্যান্ডার্ড প্রোডাক্ট যদি হয় তাহলে ইম্পোর্ট স্টেজে এটা কিন্তু 15% ভ্যাট দিতে হবে। আমি কিন্তু ভ্যাট নিয়ে কথা বলছি, পরবর্তীকালে আমি সাপ্লিমেন্টারি ডিউটি, আরডি, এগুলো নিয়ে কথা বলবো, সব বলবো। মানে আপনাদের সাথে আমার সেশনটার প্ল্যান আছে হচ্ছে যে A to Z অফ ভ্যাট অ্যান্ড কাস্টম ডিউটি রিলেটেড বিষয়গুলো নিয়ে ডিসকাশন করা উইদিন ইউর নাম্বার অফ ক্লাস। আজকে শুধু ভ্যাট বোঝার জন্য ভ্যাটটা দেখছি, পরবর্তীকালে আমি আপনার একটা প্রোডাক্টের উপরে কিভাবে ডিউটি অ্যাসেসমেন্ট হয় ওটাও আমি দেখানোর চেষ্টা করবো, দেখাবো ইনশাল্লাহ। তাহলে একটা প্রোডাক্ট যখন ইনভেন্টরি লাভসা আপনি কিনলেন, তখন আপনাকে 15% ভ্যাট দিয়ে স্ট্যান্ডার্ড রেটে 150 টাকা ভ্যাট দিতে হবে। তাহলে আপনার ব্যাংক থেকে টাকা চলে যাবে ডিউটি, এটাকে ডিউটির পার্ট হিসেবে ধরলাম, শুধু ভ্যাট আছে ধরে নিলাম, তো ডিউটি প্লাস হচ্ছে প্রোডাক্টের প্রাইস মিলে আপনার 1150 টাকা দিতে হবে। এখন দিস ইজ দ্য কমার্শিয়াল ইম্পোর্টার অফ দিস বিজনেস। এখন এই কমার্শিয়াল ইম্পোর্টার উনি সেল করবেন হচ্ছে কেজিসি মানে কল্লোল গ্রুপের কাছে, কল্লোল গ্রুপের কাছে লাফসা সেল করবেন। তাহলে উনি নিশ্চয়ই একটা প্রফিট করবেন। তাহলে উনি যে 1,000 টাকায় কিনেছিলেন, উনি 300 টাকা প্রফিট করে 1300 টাকায় সেল করছে। এখন বলেন তো যে এইটা যখন আমি ভ্যাট দিয়ে আসলাম, তখন ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট, আমাকে কেউ একজন বলেন তো যে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট মানে কি, যে এখানে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট করলাম। আচ্ছা, তার আগে আমি আপনাদেরকে বলে নেই, আপনারা যদি পিওরলি কেউ কখনো অ্যাকাউন্টিং এন্ট্রি না জেনে থাকেন, তারপরে আপনার ভ্যাট শিখতে পারবেন। কিন্তু আমি আপনাদেরকে, যেহেতু অন্য ব্যাকগ্রাউন্ডের মানুষও আছেন, সেই সেই স্বার্থে ছোট্ট করে একটু অ্যাকাউন্টিং এন্ট্রির বিষয়টা একটু বলে দিতে চাই, তাহলে সুবিধা হবে। সেটা হচ্ছে অ্যাকাউন্টিং এন্ট্রি চলে হচ্ছে ডেবিট এবং ক্রেডিটের মাধ্যমে। সো এই বিষয়টা আপনাদের জন্য বোঝা কঠিন হবে যদি অ্যাকাউন্টিং এর প্রিন্সিপালটা না বোঝেন। সো আমি একটু সংক্ষেপে বলি, সেটা হচ্ছে সারা পৃথিবীর যত অ্যাকাউন্টস এর হেড আছে, খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, সারা পৃথিবীতে যতগুলো অ্যাকাউন্টস এর হেড আছে তাকে আমরা 4টা ভাগে ভাগ করে ফেলতে পারি। একটা হচ্ছে ইনকাম, আর একটা হচ্ছে এক্সপেন্স, আর একটা হচ্ছে অ্যাসেট, আর একটা হচ্ছে লাইবিলিটি। এটা না বুঝলে আসলে অ্যাকাউন্টিংটা বোঝা যাবে না, ভ্যাট অ্যাকাউন্টিংটা। তো আমাকে অ্যাকাউন্টেন্ট কেউ কেউ আছেন আজকে ক্লাসে, আমাদের অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডে কেউ আছেন? আছেন ক্লাসে কেউ? জি স্যার। জি ভাই, কিছুটা বুঝি, অ্যাকাউন্টিং ছিল আর কি। জি জি জি, অন্যদের জন্য বলছি আর কি। তো একটু, সেটা হচ্ছে নেচার অফ ইনকাম। ইনকাম, যে ইনকাম বা রেভিনিউ, এটা নেচারটা কি আমাদের বলেন তো, এটা নেচারটা কি, ডেবিট অথবা ক্রেডিট? রেভিনিউ ইজ অলওয়েজ ক্রেডিট। হ্যাঁ, এটা ক্রেডিট, একটা ক্রেডিট নেচার, এটা নেচারটা ক্রেডিট, ঠিক আছে। এক্সপেন্সটা কি নেচার? ডেবিট। ডেবিট। অ্যাসেটটার কি নেচার? ডেবিট। হ্যাঁ, ওকে। আর হচ্ছে লাইবিলিটিটা? ক্রেডিট। ক্রেডিট। ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ ভাই। তাহলে এখন দেখেন, যারা আমরা অ্যাকাউন্টেন্ট, আমাদের জন্য এটা হচ্ছে অ ক খ এবিসিডি অফ অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, এটা আমরা জানি। বাট যেহেতু আমরা অনেক ব্যাকগ্রাউন্ডের লোক আছি, একটু না বুঝলে এটা অসুবিধা। বাট আমি এত ইজি করে দিব, ডোন্ট ওয়ারি, যে সাপ্লাই চেনের লোকেরও যে বেসিক অ্যাকাউন্টিং এর একটা জিনিস 5-7 মিনিটে ক্লিয়ার করা যায়। এটা হচ্ছে, এইটা দীর্ঘদিন আমি 20 বছরের বেশি ধরে পড়ানোর কারণে আমি এই চ্যালেঞ্জটা নিতে পারি, যে যে কোনো জায়গায় এই জিনিসটাকে মোটামুটি অল্প সময় পারি। এবং এইভাবে আসলে কেউ বলবে না যে সারা পৃথিবীর যত অ্যাকাউন্টস আছে, যত হেড আছে, তার সবগুলো আমরা এই 4টার ভিতরেই নিয়ে আসতে পারি। এটা অ্যাকাউন্টেন্টে আমরা দীর্ঘদিন কাজ করার পরে হয়তো অনেকে খেয়াল করি না, আমরা হয়তো অনেক ভয় পাই। সো আমাদের যদি একটা অর্গানাইজেশনের বিভিন্ন হেড হয়, যেমন অ্যাসেট কিনি, তারপরে হচ্ছে যে আজকে আমরা একটা স্যান্ডউইচ খেলাম, কালকে আমরা একটা ইনভেন্টরি কিনলাম, পরশুদিন একটা হচ্ছে যে কনভেন্স বিল দিলাম, এই যত রকম ঘটনা হচ্ছে ঘটতে পারে, সেই সমস্ত ঘটনাকে সারা ওয়ার্ল্ড ওয়াইড, শুধু বাংলাদেশে না, আমরা 4টা ভাগে ভাগ করি: ইনকাম বা সেলস বা রেভিনিউ, এক্সপেন্স বা এক্সপেন্ডিচার, অ্যাসেট এবং লাইবিলিটি। তো এইটার আবার, এই 4টার আবার নেচারগত ভাবে 2টার মিল আছে।
এই দুইটার নেচার হচ্ছে ডেবিট নেচার, মানে এরা হচ্ছে অলওয়েজ একটা অ্যাকাউন্টিং এন্ট্রির উপরে ডেবিট থাকে, নিচে ক্রেডিট থাকে। সো এইটুকু সংক্ষেপে বোঝানোর জন্য এই দুইটা হচ্ছে ডেবিট নেচারের, আর অন্য দুইটা হচ্ছে ক্রেডিট নেচারের। তো এখন এইটা এই কারণে বললাম যে ওই এন্ট্রিটা দেখাতে যে মনে হলো যে নন অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের মানুষরা হয়তো একটু বুঝতে অসুবিধা হবে। সো এটাকে হচ্ছে আমরা ক্রেডিট নেচারে বলবো, এই দুইটার নাম হচ্ছে ক্রেডিট নেচার। এখন আমি আপনাদেরকে বলি, একটা হচ্ছে এরপরে এরপরে যেটা বলার চেষ্টা করব সেটা হচ্ছে যে এইটাকে আমি বলতে চাচ্ছি, সরি 1 মিনিট, এটাকে আমি বলার চেষ্টা করব যে ইনক্রিজ ইনক্রিজ যদি সেলস, আমি যদি নন অ্যাকাউন্টেন্টরা বলতে পারবেন, আজকে আমি নতুন করে আরেকটা প্রোডাক্ট সেল করলাম, আমি আজকে আজকে লেটস সে 10 লাখ টাকার একটা কর্পোরেট সেলস করলাম হচ্ছে আপনাদের প্রোডাক্ট তো মূলত হচ্ছে আমার হচ্ছে লুঙ্গিটা বেশি, আর কি কি আছে আপনাদের, কেউ একজন বলবেন কাইন্ডলি? হ্যালো, জি, টেক্সটাইল আছে, ইয়ার্ন আছে। আচ্ছা আচ্ছা। তা আমি সিম্পল মানে আমরা চিনি হচ্ছে, আমরা পাই হচ্ছে মূলত, আর কি কি পাই মানে আমরা মানে যে কনজিউমাররা কি আপনাদের প্রোডাক্টটা মার্কেটে কি কি দেখে? লুঙ্গি থাকে ভাইয়া, দেন আপনার 3 পিস আছে, শাড়ি আছে, টাওয়াল, এগুলো থাকে আর কি, বেসিক কমোডিটি আইটেম যেগুলো আর কি ধরা আচ্ছা, যায়। জি। তাহলে আমি ধরলাম যে আমি একটা 3 পিস কিনছি। তো 3 পিস আপনারা বিক্রি করলেন, আপনি আমাদের কর্পোরেটে আমরা ধরেন 1000 পিস কিনে 1 লাখ টাকা বা 1 লাখ টাকার প্রোডাক্ট কিনলাম আপনাদের কাছে। সো 1 লাখ টাকার প্রোডাক্ট কেনা মানে হচ্ছে সেলস হওয়া। সো যখনই হচ্ছে আপনার এই সেলস বা রেভিনিউ ইনক্রিজ হয়, তখন আবারও এটা ক্রেডিটই হয়, ইনক্রিজ হলে ক্রেডিট হয়। আর যখন ডিক্রিজ হবে তখন এটা ডেবিট হয়ে যায়, মানে যেইটা যেই নেচারের সেটা ইনক্রিজ হলে সেটা আবার বাড়বে, মানে ক্রেডিট হলে আবার ক্রেডিট হবে, আর এটাকে কমতে গেলে এটাকে করতে হবে ডিক্রিজ। সিমিলারলি এক্সপেন্স যখন ডেবিট, আর একটা এক্সপেন্স করলে এটাকে আবার ডেবিটই হবে। অ্যাসেট ডেবিট ইনক্রিজ করলে আবার আবার হচ্ছে আপনার হচ্ছে এটাকে আবার হচ্ছে ডেবিটই হবে। ধরেন আমি যদি বলি যে আজকে লেটস সে সিম্পল যে একটা আপনাদের একটা ইয়ে কিনলাম, একটা ল্যাপটপ কিনলাম, লেটস সে একটা ল্যাপটপ কিনলাম, তাহলে নন অ্যাকাউন্টেন্ট কেউ একজন বলেন যে আমি একটা ল্যাপটপ কিনলে আমার কি কি ঘটনা ঘটতে পারে। দুটো ঘটনা ঘটে, এটাকে ডাবল এন্ট্রি সিস্টেম বলে। আমাদের কি কি ঘটনা ঘটে বলেন তো, ল্যাপটপে আমরা কি পাই আর কি দিয়ে দেই? একটা হচ্ছে আমাদের ফিক্সড অ্যাসেট ইনক্রিজ হচ্ছে স্যার, আরেকটা মানে আমাদের ল্যাপটপ আসছে, আমি সহজ বাড়া মানে ফিক্সড অ্যাসেট একটু কঠিনে না যাই, আমার পাচ্ছি ল্যাপটপ আর দিচ্ছি কি? টাকা Money. দিয়ে হ্যাঁ, আমি পাচ্ছি ল্যাপটপ, খেয়াল করেন খুবই খুবই ইজি, আর দিচ্ছি কি? ক্যাশ নাকি? হুম, এখন ল্যাপটপ কি অ্যাসেট, না ল্যাপটপ কি অ্যাসেট নাকি লাইবিলিটি নাকি ইনকাম নাকি এক্সপেন্স? অ্যাসেট অ্যাসেট। আচ্ছা, ক্যাশ কি? ক্যাশ কি? ক্যাশ হলো ক্যাশ কি? এক্সপেন্স। না, ক্যাশ ও অ্যাসেট। ক্যাশও অ্যাসেট, ক্যাশ তো অ্যাসেট, ক্যাশ এক্সপেন্স হবে কেন? ক্যাশ তো অ্যাসেট। ওকে, তাহলে এবার দেখেন আমার আমার হচ্ছে বলছি ডাবল এন্ট্রি সিস্টেমে দুটো থাকতে হবে, অর্থাৎ আমি ল্যাপটপ কিনছি, দিস ইজ আওয়ার অ্যাসেট, ক্যাশও আওয়ার অ্যাসেট, তার মানে ল্যাপটপ একটা অ্যাসেট, ক্যাশও একটা অ্যাসেট। তাহলে এখন বলেন আপনার থেকে চলে যাচ্ছে কি? আপনার কাছে আসছে ল্যাপটপ, তারপরে এই ল্যাপটপটা কোনটার ভিতরে? অ্যাসেটের ভিতরে। ল্যাপটপের নেচার কি? ডেবিট। তাহলে ল্যাপটপ কি একটা অ্যাসেট, এটা বাড়ছে নাকি কমছে? আপনার ঘরে কি এটা কমে যাচ্ছে না বাড়তেছে বলেন তো? বাড়তেছে। তাহলে আমি কি লিখবো? আমি লিখবো ল্যাপটপকে লিখবো ডেবিট, ল্যাপটপকে লিখবো ডেবিট। ওকে, আচ্ছা, ক্যাশ কি আপনার কাছে বাড়তেছে নাকি কমতেছে বলেন? কমতেছে। তাহলে ক্যাশ হবে ক্রেডিট। হ্যাঁ, তাহলে ক্যাশ হবে ক্রেডিট, তাহলে ক্যাশ হবে ক্রেডিট, এটাকে ক্যাশ আমরা ক্রেডিট করবো। তাহলে এই যে ডেবিট ক্রেডিট করলাম এইটাকেই বলা হয় অ্যাকাউন্টিং। লেটস সে আমি এটা যদি 20,000 টাকা হয়, 20K, দিস ইজ আওয়ার 20,000 টাকা। এইটুকু বললাম এই কারণে, ভ্যাট ব্যবস্থাপনায় এইটুকু আমাদের লাগবে, এইটুকু শিখতে লাগবে আর কি, অন্য ডিপার্টমেন্টে যারা আছেন তাদের জন্য বললাম। তাহলে
এই যে আমি একটা ট্রানজেকশন করলাম, দ্যাট ইজ কল্ড ট্রানজেকশন মানে অ্যাকাউন্টিং। তো যারা নন কমার্স আছেন, ভ্যাটের ভিতরে আসলে অ্যাকাউন্টিং এর এত কিছু বলা যাবে না, কিন্তু আমি মনে করি যারা আজকে এই ক্লাসে এনরোল করেছেন, আমি এই জিনিসগুলো আইবিএ সহ অনেক জায়গায় পড়াই এবং মানে নন নন অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের পিপলের জন্য, স্পেশালি সেলস, মার্কেটিং, সাপ্লাই চেইন, বিভিন্ন সিওদের, একসময় বিডি জবসে আমি এটা করাতাম খুব বেশি করে 9-10 সালে। তখন আমার কাছে মনে হয় যে অ্যাকাউন্টিংটার বেসিক কনসেপ্টটা অন্য প্রফেশনাল, স্পেশালি সাপ্লাই চেইন এবং যারা মার্কেটিং এ কাজ করে তাদের বুঝতে অনেকটা সুবিধা হয়, কারণ তারা নিজেদের প্রাইসিং, কস্টিং, মার্কআপ, তারপর হচ্ছে যে মার্জিন, এই জিনিসগুলো বুঝে আমাদের অ্যাকাউন্টেন্টদের হেল্প করতে পারে। তো আমি এই জিনিসটা অনেকদিন করি, যে কারণে আজকে শুধু এই কনসেপ্টটাই দিলাম। আর আমি আপনাদেরকে একটা ভিডিও পোস্ট করে দিব, যারা নন কমার্সে আছেন খুব ইজিলি অ্যাকাউন্টিং এর বেসিক এবিসিডি শিখতে পারবেন। তার মানে আপনি কিন্তু একদিনে আইএফআরএস, আইএস বা খুব বেশি অ্যাডভান্স ফাইন্যান্সিয়াল রিপোর্টিং শিখতে পারবেন না, বাট আপনার ভ্যাটের আইন বোঝার জন্য যতটুকু দরকার সেটা শিখতে পারবেন। সো সেটা আসলে আমাদের স্কোপে ছিল না যে অ্যাকাউন্টিং এর বেসিকটা শিখাতে হবে, কিন্তু আমার কাছে মনে হলো যখনই আমি ভ্যাট ব্যবস্থাপনার ভ্যাট সাইকেল শিখাচ্ছি, তখন আবার কিছুটা হলেও, অল্প কিছু হলেও অ্যাকাউন্টিং এর একটা নলেজ লাগে। দ্যাটস ওয়াই আমি কিন্তু এইটাকে এভাবে দেখালাম যে আমাদের যে কোনো আপনার অ্যাকাউন্টিং হেডকে, আমরা সারা পৃথিবীর অ্যাকাউন্টিং হেডকে 4টা ভাগে ভাগ করব। এই 4 ভাগের ভাগকে আবার ব্রডার 2টা ভাগে ভাগ করব। একটা হচ্ছে এক্সপেন্স এবং অ্যাসেট, একই নেচারের জিনিস, আর রেভিনিউ, সেলস অথবা ইনকাম এবং লাইবিলিটি একই নেচারের। আর একটা কমন ফর্মুলা দিলাম, যদি কিছু ইনক্রিজ করে, বাড়ে, তাহলে যেমন সেলস ইনক্রিজ করলে আবারও ক্রেডিট হবে, সেলস ডিক্রিজ করলে ক্রেডিট হবে। একইভাবে এক্সপেন্স ইনক্রিজ করলে হবে হচ্ছে ডেবিট, আর ডিক্রিজ করলে হবে হচ্ছে ক্রেডিট। আবার অ্যাসেট ইনক্রিজ করলে হবে ডেবিট, অ্যাসেট ডিক্রিজ করলে হবে ক্রেডিট। তাহলে এখন এটা সিম্পল প্রথম ফর্মুলা। দ্বিতীয় ফর্মুলা হচ্ছে, সারা পৃথিবীর যে কোনো ঘটনা করতে গেলে, অ্যাকাউন্টিং করতে 2টা পক্ষ লাগে, একটা ডেবিট হতে হবে, একটা ক্রেডিট হতে হবে। তখন একটা সিম্পল এক্সাম্পল আমি দিলাম, আমি বললাম যে একটা ল্যাপটপ আপনি কিনছেন 20,000 টাকায়, তো ল্যাপটপ আপনারাই বললেন অ্যাসেট, আর এর বিনিময়ে আপনাকে দিতে হবে ক্যাশও অ্যাসেট। তাহলে আমি আপনাদেরকে তখন কোশ্চেন করেছিলাম যে ল্যাপটপ কেনার ভিতরে কি কি ঘটনা ঘটে, তখন আপনারা বলেছিলেন ল্যাপটপ আপনাদের অফিসে আসবে আর আপনার অফিস থেকে ক্যাশ চলে যাবে। তো ল্যাপটপ যদি অ্যাসেট, এটা আসা মানে ইনক্রিজ করা, অর্থাৎ ডেবিট হবে 20,000 টাকা, আর ক্যাশ হচ্ছে অ্যাসেট, এটা ডিক্রিজ করার কারণে এটা ক্রেডিট হয়ে গেল 20,000 টাকা। সো দিস ইজ দ্য সিম্পলেস্ট ফর্ম অফ অ্যাকাউন্টিং এন্ট্রি। এটা তো আসলে এত সহজ না, বাট বেসিকটা আন্ডারস্ট্যান্ডিং করলাম। নন কমার্সের একজন আমাকে জাস্ট 1 মিনিট একটু বলেন তো, যে আজকে আমি 1 লাখ টাকার ড্রেস সেল করলাম, বা আমি 3 পিস সেল করলাম, তো এইটাতে কি কি ঘটনা ঘটে, আপনার কি আসে আর কি যায়, বলেন তো, নন কমার্সের একজন বলেন। জি, আমার ড্রেস যাচ্ছে টাকা আসতেছে। আর হ্যাঁ, টাকা আসছে। আমার আলটিমেটলি হচ্ছে আমি সেলস, তাই না, সেলস জি হচ্ছে আর ক্যাশ আসতেছে নাকি, জি, রাইট অর রং? জি আচ্ছা, right. তাহলে সেলস কোন জায়গায় পড়বে, এটার ভিতরে কোনটা পড়বে? ইনকামে। ইনকামে। ইনকামে সেলস ইনকাম করলে আমরা কি বলি, সেলস ইনকাম না? তো সেলস যদি ইনকাম, আমি এক কালার করে দিচ্ছি তাহলে সুবিধা হবে। এখানে এই দুটোকে লাল করে দিই, মানে আমি যেহেতু লাল আর নীল মিলাই দিচ্ছি, আমি এই শীটটা আপনাদেরকে ক্লাসের শেষে দিয়ে দিব। তাহলে এখানে ক্যাশ হচ্ছে লাল, তাহলে আমরা লাল গুলোকে বলছি অ্যাসেট অথবা এক্সপেন্স, আর এই সবুজ গুলোকে বলছি হচ্ছে লাইবিলিটি অথবা সেলস। জি, তাহলে সেলসটা হচ্ছে রেভিনিউ। তাহলে রেভিনিউ কি ইনক্রিজ করছে কি ডিক্রিজ করছে, বলেন? সেলস কি বাড়ছে না কমছে? যে ভাই বলছে ইনক্রিজ করতেছে। ইনক্রিজ, তাহলে সেলস ক্রেডিট হবে না ডেবিট হবে? ক্রেডিট, ক্রেডিট, তাহলে ক্রেডিট হলো। ক্রেডিট। ওকে, আচ্ছা, আর এই সেলস এর মাধ্যমে টাকা আসতেছে, টাকা কি বাড়ছে নাকি কমছে? ক্যাশ মানে একটা অ্যাসেট বাড়ছে, বাড়তেছে। বাড়লে কি হবে? বাড়লে ডেবিট। ডেবিট। তাহলে তাহলে দেখেন এটা ডেবিট হয়ে গেল। তার মানে যে কোনো জিনিসই কিন্তু এভাবে হবে। তাহলে আমি 1 লাখ টাকা বলছিলাম, 1 লাখ টাকা লিখে দিই। সো দিস ইজ দ্য সিম্পলেস্ট অ্যাকাউন্টিং ইয়ে। অ্যাকাউন্টেন্টরা বলবে, স্যার আপনি এত সহজে অ্যাকাউন্টিং শিখাই দিলেন, আমাদের মনে হয় এরপর থেকে ওনারা মনে করবে যে আমাদের কাজ এত সহজ। এত সহজ ডেফিনেটলি না, এত সহজ অবভিয়াসলি না। হ্যাঁ, এটা আসলে এটা তো ধর একদম এবিসি বলছি। তো বিষয়টা হচ্ছে
কিন্তু এইটুকু ধারণা আপনাদের থাকা দরকার ছিল, রেভিনিউ আর এটা হচ্ছে অ্যাসেট। এখন বলেন এই রিলেটেড আর কিছু কোশ্চেন আছে? আমি এখন ওই ওই জিনিসটা ভ্যাটের ফ্লোটা বুঝাবো। ইজ ইট ওকে? বোঝা গেল? কিছু বলবেন ভাই? আচ্ছা, তাহলে এবার আসেন ভ্যাটের প্রক্রিয়াটা দেখেন। আমি যখন কিনলাম 1000 টাকায়, তার ভিতরে ভ্যাট দিলাম 150 টাকা। আবার যখন সেল করলাম, এই সেলসের উপর ভ্যাট হয়ে যায়। তাহলে আমি এই 1300 টাকার উপরে ভ্যাট করলে দেখবেন এই যে 15% করলে 195 টাকা আসে। তাহলে আমি যখন সেল করছি তখন হচ্ছে অন্যদের জন্য এটা পারচেজ, তাহলে সে কিনতেছে কত? যে ভদ্রলোক আমাদের কল্লোল কিনতেছে, আপনার টোটাল হচ্ছে 1300 টাকার প্রোডাক্ট আর 1500 টাকা 195 টাকা ভ্যাট, তাহলে সে দিচ্ছে হচ্ছে 1495। তাহলে এখানে খেয়াল করে দেখেন যে আমি দিয়ে আসছিলাম ভ্যাট হচ্ছে 150 টাকা, আর আমি এখন দিতে হবে হচ্ছে 95 টাকা, 195। তাহলে অলরেডি দিয়ে আসছিলাম হচ্ছে 150 টাকা, আর এখন আমি কাস্টমারের কাছ থেকে কালেক্ট করলাম হচ্ছে 195। তাহলে আমাকে নতুন করে দিতে হবে 45 টাকা। এটা কি বোঝা গেল নাকি বোঝা গেল না? এইটুকু শুধু বুঝেন যে আমি যখন ইম্পোর্ট করলাম তখন আমি ভ্যাট দিয়ে আসলাম 150 টাকা, আর যখন আমি সেল করলাম তখন আমি কাস্টমারের কাছ থেকে ভ্যাট কালেক্ট করলাম 195 টাকা। আমি তো বলছি যে ভ্যাট দিতে হবে হচ্ছে এন্ড ইউজার, যিনি কিনবেন, এই যে কনজিউমারকে, কিন্তু কনজিউমার বায়ারকে যে ভ্যাট দিতে হবে। আর ভিতরে যে ইম্পোর্টার, ম্যানুফ্যাকচারার, ডিস্ট্রিবিউটর, রিটেইলার, এর কাউকে কোনো ভ্যাট দিতে হবে না। সো দে আর বেসিকলি কালেক্টিং দ্য রেভিনিউ অন বিহাফ অফ গভর্নমেন্ট। তার মানে এই যে মধ্যস্বত্বভোগী যারা আছে, একটা প্রোডাক্টের প্রডিউসার থেকে শুরু করে একদম এন্ড ইউজার পর্যন্ত, ফাইনালি ভ্যাট দিবে হচ্ছে ভোক্তা বা যিনি বায়ার বা যিনি কনজিউমার, উনি দিবেন। আর ভিতরের লোকগুলো হচ্ছে ইকোসিস্টেমে ভ্যাট কালেক্ট করতে গভর্নমেন্টকে হেল্প করবে। তাহলে সেই প্রিন্সিপাল অনুযায়ী আমি যখন র মেটেরিয়াল ইম্পোর্ট করেছি একটা লাপসা 1000 টাকায়, তখন আমি ইম্পোর্ট স্টেজে গভর্নমেন্টকে ভ্যাট দিয়ে আসছি 150 টাকা। সো আমার 100 টাকা প্রোডাক্টের দাম, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টে রেখে দিলাম 150 টাকা। পরবর্তীকালে আমি এটা কল্লোলের কাছে সেল করলাম 1300 টাকা সেলস, আর 1300 টাকা সেলসের উপর 15% হচ্ছে 195 টাকা। তার মানে আমার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকলো হচ্ছে 1495। তার ভিতরে আমার রেভিনিউ হচ্ছে 1300 টাকা। আমি 1000 টাকা কিনেছি, 1300 টাকা বিক্রি করছি, 300 টাকা আমার প্রফিট, আর 195 টাকা অন বিহাফ অফ গভর্নমেন্ট কল্লোলের থেকে আমি কালেক্ট করলাম। এখন কোশ্চেন হচ্ছে, কল্লোল থেকে কালেক্ট করছি 195, আর আমি হচ্ছে দিয়ে আসছিলাম 150, তাহলে এডিশনাল 45 টাকা আমাকে ভ্যাট দিতে হবে গভর্নমেন্টকে। তো গভর্নমেন্টকে দিতে গেলে আমার ব্যাংক থেকে টাকা চলে যাবে, ব্যাংক হচ্ছে অ্যাসেট, ব্যাংকে টাকা অ্যাসেট, এটা ক্রেডিট হয়ে গেছে, আর এক্সপেন্স ভ্যাট আমি দিয়ে দিয়েছি, এটা ডেবিট হয়ে গেছে। সো এই বিষয়টা কি বোঝা গেল? এইটুকু কি বুঝলেন? মানে কে এটা নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা বলেন, এই যে এইটুকু যে বললাম। জি না, বুঝেছি। ওকে, ক্লিয়ার। যারা একদম নন কমার্স তারাও বুঝছেন? মাশাল্লাহ মাশাল্লাহ। আচ্ছা, তাহলে দেখেন এখানে 3টা ঘটনা ঘটলো। একটা হচ্ছে আপনি কিনেছিলেন প্রোডাক্টটা 1300 টাকায়, বিক্রি 1000 টাকায়, বিক্রি করলেন 1300 টাকা। এখানে ভ্যালু এডিশন হলো হচ্ছে 300 টাকা। আর অলওয়েজ মনে রাখবেন যে ভ্যালু এডিশনের উপরেই ভ্যাট হয়। তাহলে দেখেন এটা মজার একটা হিসাব, এই 45 টাকা 15% অফ 300 টাকা। তার মানে যে স্টেজে যতটুকু ভ্যালু এডিশন হবে, অর্থাৎ আপনার কাছে যতটুকু ভ্যালু এডিশন হবে, সেই ভ্যালু এডিশনের উপরে আপনার ভ্যাট দিতে হয়। অর্থাৎ ভ্যালু এডিশন মানে হচ্ছে একটা প্রোডাক্ট যখন আপনি র মেটেরিয়াল কিনেন অথবা ফিনিশ গুড কিনেন, তখন এই প্রোডাক্টটা আপনি আরো কিছু মডিফিকেশন করেন। অর্থাৎ আপনি এটাকে প্রডিউস, র মেটেরিয়াল কিনে ফিনিশ গুড বানান। যেমন আপনি কটন কিনেন, কটন কিনে সুতা বানান, অথবা সুতা কিনে কাপড় বানান, অথবা কাপড় কিনে রেডিমেড গার্মেন্টস এর জিনিস বানান। তো এই সবকিছুকে বলে ভ্যালুয়েশন। আর ভ্যালুয়েশনের সংজ্ঞা হচ্ছে যে কাজগুলো আপনি করবেন প্লাস আপনাদের প্রফিটকে ভ্যালুয়েশন বলবে। তো যেহেতু এই ইম্পোর্টার কোনো কাজ করে না, ও শুধু প্রোডাক্ট কিনে বিক্রি করে ফেলে, তার ভ্যালুয়েশন অনলি ইজ প্রফিট। তো দেখা গেল সে প্রফিট করছে 300 টাকা, অতএব 300 টাকা অ্যাড হওয়ার কারণে এই 45 টাকা নতুন করে ভ্যাট অ্যাড হয়েছে। শুরুতে ভ্যাট ছিল, গভর্নমেন্ট উচ্ছে ভ্যাট নিয়ে নিছিল, ইম্পোর্টের যে উচ্ছে নিয়েছিল 150 টাকা, আরো আপনি 45 টাকা দিলে তাহলে গভর্নমেন্ট মোট 195 টাকা ভ্যাট পেল। এরপর দেখেন ম্যানুফ্যাকচারার কল্লোল গ্রুপ অফ কোম্পানিজ 1300 টাকায় কিনলো, কিনে সে আবার তার প্রসেস করলো, কিছু প্রোডাক্ট বের করলো, প্রোডাক্ট বের করে সেই 1300 টাকা জিনিস হচ্ছে লেবার টেবার পে করলো, পে করে 1800 টাকা বিক্রি করলো। তো 1800 টাকার উপরে ভ্যাট হচ্ছে 15%-এ 270 টাকা।
তাহলে দেখেন কল্লোল গ্রুপ 270 টাকা হচ্ছে তার কাস্টমার ডিস্ট্রিবিউটর ফেনীতে একটা কোম্পানি একটা ডিস্ট্রিবিউটর আছে ফেনীর ডিস্ট্রিবিউটরের নাম হচ্ছে এবিসি এন্টারপ্রাইজ। এবিসি এন্টারপ্রাইজের কাছে 1800 টাকা সেল করলো আর নতুন করে ভ্যাট নিল 270 টাকা। তাহলে ওর জন্য ওর টাকা ওর থেকে টাকা চলে গেল 2070 আর আমি পেলাম 2070। তার ভিতরে আমার টাকা হচ্ছে 1800 আর আমি ভ্যাট দিয়ে আসছিলাম ইম্পোর্টারকে 195 আর ফেনীর ডিস্ট্রিবিউটর থেকে কালেক্ট করলাম 270। তাহলে 270 থেকে 195 বাদ দিলে 75 টাকা ভ্যালু এডিশন, এই সরি 500 টাকা ভ্যালু এডিশনের উপরে 75 টাকা আমার ভ্যাট নতুন করে দিতে হলো। এখানেও খেয়াল করবেন 1300 টাকা কিনে প্রসেস করে প্রোডাক্ট তৈরি করে 1800 টাকা বিক্রি করছি। তাহলে এখানে যে 500 টাকা দিস ইজ আওয়ার ভ্যালু এডিশন, এই 500 টাকার ভিতরে আমার লেবার খরচ আছে, প্রোডাকশন খরচ আছে এবং প্রফিট আছে, সবকিছু মিলে 500 টাকা। তো ভ্যাটের এই 500 টাকার উপরে আমাকে 15% আকারে ভ্যাট দিলে 75 হয়। তাহলে আমি ভ্যাট দিয়ে আসছিলাম ইম্পোর্টার কাছে যখন কিনে আনছিলাম তখন আমি 195 টাকা দিয়ে আসছিলাম আর এখন 270 টাকা আমি কাস্টমার কাছ থেকে নিলাম। তো আমি 195 দিয়ে আসছিলাম আর নতুন করে বেশি নিয়েছি 270, তাহলে বাদ বাকি যে বেশি টাকাটা গভর্নমেন্টকে দিয়ে দিলাম। তাহলে আমার খাতায়ও কিন্তু নীল, আমি 1300 টাকায় কিনে প্রোডাকশন করে 1800 টাকা বিক্রি করছি, আমার প্রফিট বা আমার খরচ টরচ বাদ দিয়ে আমার যা থাকবে থাকবে, আমি 500 টাকা অ্যাড করেছি। আমি কিন্তু 1 টাকাও ভ্যাট দেইনি, ও ওই ইম্পোর্টারও দেয়নি। এরপর ডিস্ট্রিবিউটর কি করে দেখেন, ডিস্ট্রিবিউটর এটা 1800 টাকায় কিনলো, কিনে সে ভ্যাট দিয়েছিল 270 টাকা। সে আবার কি করলো, সেলস করলো, সে সেলস করলো 2400 টাকা হচ্ছে রিটেলারের কাছে। তাহলে 2400 টাকায় যখন সেল করলো তখন তার কাছ থেকে সে ভ্যাট কালেক্ট করে নিল 2400 টাকার উপর 15% 360। তাহলে সেও কিন্তু একইভাবে 270 টাকা ভ্যাট দিয়ে আসছিল, 360 টাকা কাস্টমারের কাছ থেকে রিটেলারের কাছে মা ট্রেডারের কাছ থেকে কালেক্ট করছে। তো সে 360 টাকা নিল, তাহলে 360 থেকে 270 এর ডিফারেন্সিয়াল ফিগার 90 টাকা সে গভর্নমেন্টকে জমা দিয়ে দিবে। ফাইনালি এসে দেখেন, ফাইনালি এসে মা ট্রেডার্স একটা রিটেইল শপ দোকান সেই দোকান হচ্ছে 2400 টাকায় কিনে এনেছে প্রোডাক্টটা আর কেনার সময় সে 360 টাকা ভ্যাট দিয়েছে। সো সে আবার রিটেইলার অর্থাৎ আমার কাছে লেটস সে শফিকুল আলমের কাছে এটা বিক্রি করেছে 2800 টাকায় আর আমার কাছ থেকে সে ভ্যাট নিয়ে নিছে 240 টাকা 420 টাকা। তাহলে সে 360 টাকা ভ্যাট দিয়ে আসছিল আর 420 টাকা সে হচ্ছে কালেক্ট করছে ফ্রম দ্য কাস্টমার, তাহলে নতুন করে 60 টাকা দিয়ে দিল। এবার খেয়াল করেন ইম্পোর্টার, ম্যানুফ্যাকচারার, ডিস্ট্রিবিউটর, রিটেলার, এই চারটা পার্টির কেউ 1 টাকাও ভ্যাট দেয়নি। পুরো 420 টাকায় আমি কালেক্ট করে নিল হচ্ছে আমি কনজিউমার আমার কাছ থেকে, তাহলে কাস্টমারের কাছ থেকে। তার মানে 420 টাকা আপনি দেখেন 2800 টাকার উপরে 15% গুলো 420 আসে। তাহলে এই 420 টাকা কালেক্ট হলো কোন স্টেজে খেয়াল করেন, গভর্নমেন্ট সরাসরি 150 টাকা নিয়েছিল হচ্ছে ইম্পোর্ট স্টেজে, তারপরে ইম্পোর্টার কাছ থেকে 45 নিয়েছে, 150 প্লাস 45 প্লাস 75 প্লাস 90 প্লাস 60, এই সবগুলো যোগ করলে আপনার হচ্ছে এই 420 টাকা আসে। বোঝা গেছে কিনা একটু বলেন তো? ক্লিয়ার। সবাই এত ক্লিয়ারলি বুঝে ফেললেন? একদম সিম্পল। ভালো বুঝাইছেন। থ্যাংক ইউ না আমি প্রশ্ন হচ্ছে বলেন যে জি ভাই। রিটেলারের কি ভ্যাট কি 15%? আমি ভাই হ্যাঁ ওইটা আমি তো অ্যাডভান্স লেভেলে বলবো, সেটা হচ্ছে আমি হচ্ছে একটা সিম্পলিফাইড 15% হচ্ছে স্ট্যান্ডার্ড, তো ওইটা দিয়ে বোঝানোর জন্য একদম সিম্পলিফাইড করেছি। এরপরে আমরা যখন একটু আগাবো তখন আমরা দেখব যে রিটেইলার যদি প্রাইস দুই রকম হয়, রিটেইলারের প্রাইস 15% হইতে পারে, 5% হইতে পারে, বা আরো ভিন্ন রেট হতে পারে, ডিপেন্ড অন প্রোডাক্ট। 15% হলে একটা নিয়ম হচ্ছে সে কিনবে এবং বেচবে এটার ভিতরে সে প্রাইস এটাকে এক্সাম্পশন নিতে পারবে। আর যদি রিটেইলার কখনো ভ্যাটটা এই 15% না দেয় তাহলে তাকে প্রাইসের কোনো অ্যাডজাস্টমেন্ট নিতে পারবে না। এটা আমরা সামনে বুঝাবো, বাট এইটা একদম মানে সহজ ভ্যাট, মানে ভ্যাটের এখন পর্যন্ত কমপ্লিকেটেড কোনো কিছুই আলাপ করা ছাড়া প্রসেসটা শিখালাম। কিন্তু ডেফিনেটলি আমাদের দেশের ব্যবস্থাপনায় আমরা দেখে থাকবো যে রিটেইলার ভ্যাটের অপশন 15% প্র্যাকটিস করবে নাকি রিডিউস রেট এসে 5% করবে, এই জিনিসটা আমরা এখন আস্তে আস্তে করে দেখব। তবে কেউই 15% করে না, কারণ ওই ঝামেলা, রিটেইলাররা খাতাপত্র রাখতে পারে না, তারা ভ্যাট অফিসে যে রিটার্ন দিতে পারে না, অতএব তারা তাদের সিম্পল যেটা হয়
তাদের যে ক্ষেত্র বিশেষ জেনারেল প্রোডাক্টের 5% আছে, অন্য অন্য কিছু প্রোডাক্টে 2.4, বিভিন্ন 1.5 ডিফারেন্ট রেট আছে ডিফারেন্ট প্রোডাক্টের, ফার্মাসিউটিক্যালস একরকম, সিমেন্ট একরকম। সো যাদের যা প্রযোজ্য ক্ষেত্রে ট্রেডিং ভ্যাট দিয়ে সে শেষ করে। তো নর্মালি ট্রেডিং ভ্যাটও 5%। আপনি যে আঙ্গিকে আমাকে কোশ্চেনটা করেছেন সেটা আমি বুঝতে পেরেছি, ওটা 5% হয়। তখন আর এই পর্যন্ত ভ্যাটের সাইকেল শেষ হয়ে যাবে, রিটেইলার আর এইটা এক্সাম্পশন নিবে না। সে কি করবে, প্রোডাক্ট কিনে যেটা কিনলো তার উপর 5% ধরে বিক্রি করে ফেলবে। আর বোঝা গেল ভাই? জি, বুঝা গেল। আর একটা প্রশ্ন, যে ইম্পোর্টার 15% ভ্যাট দিল, আবার কেন সে 5% টা আপনি অ্যাড করেছেন? এটাও কি জাস্ট 5%? এক্সাম্পল হিসাবে কোনটা দেখানোর কোনটা কোনটা জন্য? কোথায় অ্যাড করেছি 5%? বলেন ফার্স্ট এখানে। পার্টে ইম্পোর্টার হ্যাঁ হ্যাঁ বলেন। 15% ভ্যাট দিল, জি, তারপরে আবার কেন 45 টাকা আপনি অ্যাড করেছেন এটা তো হবে ভাই। 5%? না, এটাই তো ভ্যাটের সাইকেল। সেটা ইম্পোর্ট স্টেজে নিয়ে দিয়েছে, এটা সে দিয়েছে। হ্যাঁ, আর নিয়েছে। এইটা 15% সহ নিয়েছে, এটা তো দেয় নাই, এটা তার দেয়া। এই যে দেখেন, এইটা হচ্ছে দেয়া, এটা হচ্ছে জি, ইম্পোর্টার 150 টাকা দিয়ে আসছে। আর জি, ইম্পোর্টার 195 টাকা কালেক্ট করছে এই ম্যানুফ্যাকচারের কাছ থেকে। এটা তার ভ্যাট দেয়া, এটা তার ভ্যাট নেয়া। তো জি, আলটিমেটলি সে 1 টাকাও দেয়নি, এই টাকা সে দিয়েছিল আর 195 টাকা কালেক্ট করছে। তাহলে 195 টাকা কালেক্ট করছে মানে এই 150 টাকার উপরে আরো 45 টাকা সে কালেক্ট করছে। এই 45 টাকা সে রাখতে পারবে না, কারণ তার প্রোডাক্টের সিম্পল হিসাব 1000 টাকা কিনে 1300 টাকা বিক্রি করছে। সে যদি ভ্যাট জি, ব্যবস্থাপনা নামে কিছু না থাকতো, ধরেন বাংলাদেশে বা পৃথিবীর কোথাও ভ্যাট নাই, তাহলে সে 1000 টাকা কিনে 1300 টাকা বিক্রি করতো, তার প্রফিট হতো 300 টাকা। তো সে তো তাই জি, করবে। এই কারণে সে কিন্তু 1300 টাকায় বিক্রি করছে, 1000 টাকায় কিনেছে, তার প্রফিট 300 টাকায় আছে। সে ভ্যাট দিয়ে আসছিল 150 টাকা, আর ম্যানুফ্যাকচারের কাছ থেকে কালেক্ট করছে 195 টাকা। যেহেতু জি। সে 45 টাকা এডিশনাল কালেক্ট করছে, ওই এডিশনাল টাকাটা সে দিয়ে দিয়েছে, তার কিন্তু 1 টাকাও ঘর থেকে যায় নাই। বোঝা গেছে ভাই? না, বুঝা মানে গেছে। ইজ ইট দ্যাট হি হ্যাজ ইনক্রিজ দ্য প্রাইস, এই ইয়েস জন্য কি ইয়েস সে জি 45 টাকা জি দিয়েছে? জি সে দেয় নাই, কাস্টমার কাছ থেকে। তার কাস্টমার কাস্টমার, হচ্ছে ম্যানুফ্যাকচার। কাস্টমার। কাস্টমার। সেটাই বলছি। জি আচ্ছা, জি থ্যাংক জি ইউ। তো আমি একটা লাস্ট কোশ্চেন, মানে আলটিমেটলি ব্যাটটা কিন্তু যে ফিনিশার, যে বায়ার, হ্যাঁ লাস্ট হ্যাঁ পার্চেজার, সেই তাকে দিতে হবে। হ্যাঁ মানে হ্যাঁ ফুল ব্যাটটা কিন্তু সেই দিছে। এই এক্স্যাক্টলি 400 টাকা ব্যাটটা কিন্তু সে যে কনজিউম করছে হ্যাঁ সে দিচ্ছে, আর ভিতরে রয়েছে এগুলি হলো ইন্টারনাল। আমি দিছি আরে, ও দিছে আরে, দিয়ে হুম দিয়ে লাস্ট পর্যন্ত কিন্তু 400 টাকা যে লাস্ট কিনছে হ্যাঁ সেই পে করছে, এক্স্যাক্টলি রাইট? ভাই। হ্যাঁ একদম একদম। দেখেন আমি যখন একটা লাক্স সাবান কিনি ভাই, আহ, যে বা কনজিউম দেখেন, সে, মানে মূল ব্যাটটা সেই দেয়। জি পুরাটাই সে দেয়, পুরোটাই। প্রোডাকশন লাইন, ইনপুট লাইন, ডিস্ট্রিবিউশন লাইন, রিটেলার লাইন, এটা একটা লাইন আকার চলে, কিন্তু আলটিমেটলি ফুল ফুল ব্যাটটা যে লাস্ট কনজিউমার তাকে দিতে হয়, রাইট? এক্স্যাক্টলি